তুই ওখানে দাঁড়িয়ে হেসেছিলি? ওই একটু। আমার এই সময়ের কথা মনে হলে হাসি আসছে। আমার ডেলা আপু কি থাপড় লাগিয়েছে শালা জাইনের গালে। হাত এইভাবে ঘুরিয়ে এনে জাইনের টস টসে গালে এক থাপড় লাগিয়েছে। বোন বেচারার গাল লাল হয়ে গিয়েছে। আমার কাছে ওই সময় ক্যামেরা থাকলে আমি একটা ভিডিও করতাম, তারপর জাইন শালাকে ভাইরাল করে দিতাম। ইসরাত হেসে দিল নুসরাতের বলার ভঙ্গিমা দেখে। নুসরাত চটপটে গলায় বলল, বোন একটা জিনিস খেয়াল করেছিস? ইসরাত নুসরাতের বলার ভঙ্গিমা দেখে মনে করলো প্রচুর সিরিয়াস কোনো কথা। নুসরাতের কথা শুনে ইসরাতের মুখ হা হয়ে গেল। মেয়েটা এসব বলে কি? একটা জিনিস খেয়াল করেছিস? জাইন শালা ডেলাকে ছোটবেলা থেকে পাহারা দিয়ে বড় করলো। পাখি বড় হলে পাখিকে তার খাঁচায় বন্দি করবে, কিন্তু মাঝখান থেকে আশিক এসে পাখিটাকে উড়িয়ে নিয়ে চলে গেল। আহা কি দুঃখ। মুখ দিয়ে চুকচুক শব্দ করলো নুসরাত। এমন ভাব করলো যেন সে অনেক কষ্ট পেয়েছে জাইনের জন্য। ইসরাত উচ্চ স্বরে হেসে উঠল। ইসরাত হাসতে হাসতেই বলল, সিলেটের বাপ্পারা জাইন ভাইয়া। দু বোনের হাসিতে পুরো রুম রমরমে হয়ে উঠল। নাজমিন বেগম হাসতে হাসতে ইসরাতের রুমে ঢুকলেন। ইশারা করে বললেন আস্তে কথা বলার জন্য। বাহির থেকে সব শোনা যাচ্ছে। মা মেয়ে মিলে এক দফা হেসে নিল। আমু তুমি কখন আসছো? অনেকক্ষণ তোদের কথা শুনছিলাম। এই আমার কথা শোন আম্মা, আমি ঠিক বলছি না? জাইনের পাখি উড়িয়ে নিয়ে আশিক চলে গিয়েছে। নাজমিন বেগম মেয়ের কথায় সহমত প্রকাশ করলেন। নুসরাত হেসে লুটোপুটি খেলো বিছানায়। নুসরাত কিছু একটা চিন্তা করে নাজমিন বেগমের দিকে তাকালো। আম্মা আমাদের তো দুঃখ পাওয়া উচিত ছিল, তাই না? জাইনের জন্য আমার মোটেও কষ্ট হচ্ছে না। আমার ভাবতেই হাসি পাচ্ছে জাইনের মতো ইগোস্টিক মানুষকে ডেলা রিজেক্ট করেছে। নুসরাতের কথা সম্পূর্ণ করার আগে হু হা করে হেসে উঠল। ইসরাত সঙ্গ দিল নুসরাতের। ইসরাতকে চুপ করালো। এই আমি কিছু বলতে চাইছি। এক মিনিট। হাত মুঠো করে মুখের সামনে ধরলো মাইকের মতো করে। এখন আমাদের মধ্যে বক্তব্য পেশ করবেন সৈয়দা ইশরাত ওরফে জাইনের চাচাতো বোন। আমি উগান্ডা নিউজ টিভি চ্যানেল থেকে এসেছি। চিংচাংচু, আজকে জোরদার খবর, জাইন নামের এক সুদর্শন সুপুত্রকে রিজেক্ট করে দিল এক বিদেশিনী ডেলা নামক রমণী। ওনার পরিবারের মানুষ এই বিষয়ে ব্যথিত হলেও ওনার দুই চাচাতো বোন ও চাচি মোটেও দুঃখ পাননি। রুমের মধ্যে এই তিনজন তাকে নিয়ে ভীষণ হাসাহাসি করছেন, কিন্তু ওনাকে নিয়ে চিন্তিত ওনার এক চাচাতো বোন। উনি কি এই ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারবেন? জীবনে কি সামনে এগিয়ে যেতে পারবেন? উনি সংসারী হয়ে উঠতে পারবেন ভবিষ্যতে? তা জানতে আমাদের টিভি চ্যানেলের সাথেই থাকুন এবং চোখ রাখুন এখানে। নুসরাত বিছানায় হেসে গড়াগড়ি খেল। নাজমিন বেগম হাসির জন্য সোজা হয়ে বসতে পারলেন না। মা মেয়ের এই সুন্দর দৃশ্য দূরে দাঁড়িয়ে কেউ একজন খেয়াল করলো। কিছু মানুষ আছে না যারা অন্যের হাসি দেখলে নিজেরা তৃপ্তি সহকারে হাসে? সেই লোকটা এই সুন্দর মোমেন্টের সাক্ষী হয়ে তৃপ্তি ভরে হাসলো। অন্যদিনের তুলনায় খাবার টেবিল আজ নিস্তব্ধ। যেখানে একে অপরের সাথে কথা বলা ছাড়া খাবার খাওয়া শেষ হতো না, সেখানে খাবার টেবিলে কেউ টু শব্দ করছে না। রাতের খাবার খাওয়ার জন্য আজ আরশ, জায়ান, জাইন, নুসরাত কেউ নিচে আসেনি। জাইনে দুপুরের খাবার পর্যন্ত আজ খায়নি। রুমবন্দি হয়ে বসে আছে, সেই যে রুমে ঢুকেছে আর বের হয়নি। হেলাল সাহেব খাবার টেবিলে বসেছেন, শুধু হাত দিয়ে ভাত নাড়ছেন, কিন্তু মুখ দিয়ে চিবানোর শক্তি পাচ্ছেন না। লিপি বেগম মন খারাপ করে স্বামীর পাশে দাঁড়িয়ে আছেন, যাদের সাথে আজ সারাদিনে প্রয়োজনীয় কথার বাহিরে কোনো কথাই বলেননি। সবার মন মেজাজ খারাপ। শোয়েব ব্যবসার কিছু বলতে চাইছিলেন। শোহেদ চোখ দিয়ে ইশারা করলেন এই পরিস্থিতিতে কোনো কথা না বলার জন্য। খাবারে পানি ঢেলে হেলাল সাহেব উঠে গেলেন খাবার টেবিল থেকে। যে মানুষ খাবার নষ্ট করা পছন্দ করতেন না, সে নিজে আজ খাবার নষ্ট করে উঠে যাচ্ছেন। লিপি বেগম স্বামীকে তার মতো ছেড়ে দিলেন। যতই হেলাল সাহেব দেখান উনি স্বাভাবিক, কিন্তু হেলাল সাহেবও সমানভাবে চিন্তিত জাইনকে নিয়ে। তার ছেলেটার ভাগ্য এত খারাপ কেন? তারপর হেলাল সাহেবের মনে হলো আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। হয়তোবা এখানে আল্লাহর কোনো উত্তম পরিকল্পনা রয়েছে। ডেলার থেকে আরো 10 গুণ ভালো মেয়ে তার ছেলে পাবে। এসব ভাবতে ভাবতে জাইনের রুমের সামনে এসে দাঁড়ালেন হেলাল সাহেব। হাত ঘড়িতে সময় দেখলেন 10:50। জাইনের রুমে নক করলেন। জাইনের নড়চড় না দেখে ডেকে উঠলেন, বাবা দরজা খোল। জাইন হেলাল সাহেবের কোনো কথা অগ্রাহ্য করে না, তাই সে চুপচাপ দরজা খুলে দিল। দ্বিতীয়বার নক করার আগে দরজা খুলে মাথা নিচু করে জাইন চুপচাপ একপাশে দাঁড়িয়ে রইল। হেলাল সাহেব ছেলের মুখের দিকে তাকালেন। সুন্দর মুখটা আষাঢ়ের কালো মেঘে ঢেকে আছে। এই মুখে তো দুঃখ মানায় না।
এই মুখে মানায় গাম্ভীর্য আর শীতলতা। জাইন চোখ তুলে বাবার দিকে তাকালো। হেলাল সাহেব ছেলে চোখে চোখ পড়তেই ভেতরে কিছু একটা নড়ে উঠল। কি অবস্থা হয়েছে তার ছেলের! একদিনে চোখের নিচে কালি পড়ে গিয়েছে, সুন্দর মুখটা ফ্যাকাশে বর্ণের হয়ে গিয়েছে, চোখ দুটো ভেতরে ঢুকে গিয়েছে। নিজের একই হাল করেছিস জাইন, বিড়বিড় করলেন হেলাল সাহেব। হেলাল সাহেব নিজেকে সামলে নিলেন। বাবা হিসেবে নয়, আজ ছেলের বন্ধু হিসেবে তিনি এখানে এসেছেন। ছেলের সব দুঃখ আজ ভাগ করে নিবেন। ভিতরে আসতে দিবি না? জাইন কথা না বলে দরজার সামনে থেকে সরে দাঁড়ালো। হেলাল সাহেব জাইনের বিছানায় বসলেন, হাত দিয়ে কাছে রাখলেন। এদিকে আয়। জাইন বিনা বাক্য ব্যয়ে বাবার পাশে গিয়ে দাঁড়ালো। হেলাল সাহেব হাত মেলে দিলেন জড়িয়ে ধরার জন্য। জাইন হেলাল সাহেবের দিকে কতক্ষণ ক্যাবলা কান্তের মতো তাকিয়ে রইল। হেলাল সাহেব আবারও বললেন, আয়, দাঁড়িয়ে আছিস কেন? বাবাকে জড়িয়ে ধরবি না? জাইনের ইচ্ছে হলো বাচ্চাদের মতো করে কান্না করতে, কিন্তু কান্না গলায় এসে বিঁধে রইল। চোখগুলো জ্বালা করলো পানি বের হওয়ার জন্য। জাইন ঢোক গিলে কান্না থামায়, ঝড়ের গতিতে হেলাল সাহেবকে জড়িয়ে ধরল। হেলাল সাহেব ভারসাম্য রাখতে না পেরে পেছনের দিকে হেলে পড়লেন। নিজেকে ধাতস্থ করে নিয়ে জাইনের পিঠে ভরসার হাত রাখলেন। জাইনের চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। হেলাল সাহেব কাঁধে ভেজা অনুভব করলেন, তারপরও ছেলের পিঠে হাত বুলিয়ে দিতে থাকলেন। কিছু হবে না বাবা, সব ঠিক হয়ে যাবে। নকছাড়া লিপি বেগম রুমে প্রবেশ করে বাবা ছেলের এই সুন্দর মুহূর্ত দেখতে পেলেন। তার স্বামী যতই সবার সামনে রাগী কঠোর হোক না কেন, নিজের সন্তানের কাছে সবসময়ের একজন ভালো বন্ধু। আস্তে আস্তে রুমে প্রবেশ হলো জায়ান আর আরশের। বাবাকে বড় ভাইকে জড়িয়ে ধরে রাখতে দেখে নিজেরাও চারপাশ থেকে ভাইকে জড়িয়ে ধরল। লিপি বেগম দরজা লাগিয়ে দিলেন জাইনের রুমের। জায়ান চঞ্চল প্রকৃতির হলেও আজ সে নিশ্চুপ, একটা বেশি কথা বলছে না। বড় ভাইয়ের পিঠে হাত রাখলো, ভরসা দিয়ে বলল, সব ঠিক হয়ে যাবে জাইন, সবকিছু। বাবা ভাইয়ের আহ্লাদে জাইন কান্না করে দিল। এই গম্ভীর পুরুষের কান্না বড় করুণ শোনালো। বড় হওয়ার পর জাইন এই প্রথমবার কান্না করলো, যার সাক্ষী হলো বাবা, ভাইরা আর তার মা। জাইন ভাঙা স্বরে বলে উঠল, আব্বু, ওকে আমার কাছে এনে দাও। আমি জীবনের কোনো কিছুই চাইবো না আপনার কাছে। লিপি বেগম ছেলেকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দিলেন। হেলাল সাহেব স্ত্রীকে কান্না করতে নিষেধ করলেন না। জাইন, বাচ্চাদের মতো আবদার করো না। ডেলা কখনো তোমার ছিল না বাবা, ও আশিকের জন্যই তৈরি। না হলে এত বছর ধরে তোমার সাথে ও ছিল, তোমাকে উপর ফল না হয়ে ও কেন আশিকের উপর ফল হয়েছে? ও কখনই তোমার তকদিরে ছিল না। জাইন নিজের কান্না থামানোর চেষ্টা করলো। হেলাল সাহেব মা ছেলেকে নিষেধ করলেন না কান্না থামানোর জন্য। যা কান্না করার করে নাও, আগামীকাল থেকে যেন আমরা আমাদের আগের জাইন ফিরে পাই। এই চার দেয়ালের ভেতর তোমার ডেলার জন্য যা অনুভূতি আছে পিষে ফেলো। আগামীকাল রুম থেকে বের হবে আগের মিস্টার পারফেক্ট জাইন হিসেবে। আমি আমার ছেলেদের কখনো শিখাই নেবে ভেঙে পড়তে, তাই যে ভুল কাজ আজ করেছো তা যেন ভবিষ্যতে আবার রিপিট হতে না দেখি। আই লাভ হার বাবা, মোর দ্যান মি বাবা। কোনো মানুষ নিজের থেকে বেশি কাউকে ভালোবাসে না জাইন। আমি ভালোবাসি বাবা, আমার থেকে বেশি ভালোবাসি বাবা। ওকে ছাড়া আমি বাঁচবো না। এখানেই শেষ করতে দাও। বাবা, কখনো শুনেছো কেউ কারো জন্য জীবন থামিয়ে রেখেছে, বা কারো জন্য কেউ মরে গেছে? এসব মিথ্যা। কেউ কারোর জন্য বাঁচে না, আবার মরেও না। মানুষ নিজের জন্যই বাঁচে, তাই নিজের জন্য বাঁচতে শেখো, অন্যের জন্য নয়। ছেলের কাঁধে চাপড় মেরে হেলাল সাহেব বললেন, আশা রাখি আগামীকাল তোমার জীবনে সুন্দর এক নতুন ভোর আসবে। নিজেদের মধ্যে সময় কাটাও, মন ফ্রেশ করো। নতুন ভোরের সাথে নতুন জাইন হয়ে রুম থেকে বের হও। আমি রুমে যাচ্ছি, তোমার জন্য দোয়া রইল। লিপি বেগম স্বামীর সাথে চলে গেলেন চোখ মুছতে মুছতে। সারাদিন কান্নার জন্য চোখ ফুলে ডম্বুল হয়ে গিয়েছে। চোখে জল মুছতে গিয়ে চোখ জ্বালা করছে। তার এই অবস্থা আর তার ছেলের কি অবস্থা হবে আল্লাহই ভালো জানে। রাত ৩টা। আকাশে তারার দিকে তাকিয়ে জাইন দীর্ঘশ্বাস ফেলল, বিড়বিড় করে উঠল, তোমাকে পাওয়ার আশা আমি হারিয়ে ফেলেছি। তুমি কেন আমায় ভালোবাসলে না? তোমাকে ভালোবেসে না পাওয়ার যন্ত্রণায় হৃদয়ে বয়ে বেড়াবে সবসময়। অন্ধকারে জাইন দেখল না পাশের বারান্দায় দাঁড়িয়ে কেউ তার কথা শুনছে। নিষ্পলক দৃষ্টিতে লম্বা সুঠাম দেহের ছেলেটার দিকে তাকিয়ে থাকলো মেয়েটা। ছেলেটার জন্য মায়া হলো, নিজেকে তিরস্কার করলো মেয়েটা। সন্ধ্যাবেলা ছেলেটাকে নিয়ে এভাবে হাসা উচিত হয়নি। তারপর চুপচাপ নিজের রুমে ফিরে গেল। জাইন সিগারেট ঠোঁটে পুড়ে বারান্দায় দাঁড়িয়ে রইল অনেক সময়। কিছু সময়ের জন্য যদি এর জন্য মস্তিষ্ক ঠান্ডা থাকে তাহলে এটা খেলে ক্ষতি কি? একটানা দাঁড়িয়ে একের পর এক সিগারেট ঠোঁটে পড়ল জাইন। সিগারেটের প্যাকেট শেষ হওয়ার পর পাগলের মতো সিগারেটের প্যাকেটের দিকে তাকিয়ে হেসে উঠল। সিগারেটকে উদ্দেশ্য করে বলল, তুই বিষাক্ত জেনেও মানুষ সাময়িক সময়ের শান্তির জন্য তোকে বেছে নেয়, তেমনই ভালোবাসে বিষাক্ত। বিষাক্ত জেনেও সবাই চায় ভালোবাসার এই সুধা পান করতে। জাইন ফজরের আজানের সময় নিজের রুমে ফিরে গেল।
ফজরের নামাজ পড়ে জায়ান আর আরশের মাঝখানে শুয়ে পড়ল। জায়ান আর আরশ ফিরে যায়নি নিজেদের রুমে। জায়ানের গল্প শুনতে শুনতে বেচারা আরশ এখানেই ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে উঠে নুসরাত আর ইরহাম চুপচাপ ভার্সিটিতে চলে গেল। 9টা বেজে 10টার কাছাকাছি। আরশের অফিসে যাওয়ার কোনো নামগন্ধ নেই। আজ এই বাড়ির ছেলেদের কোনো নড়চড় পাওয়া যাচ্ছে না। এমনিতে নড়চড় থাকে না, কিন্তু আজ একটু বেশি নড়চড় বোঝা যাচ্ছে না। নুসরাত একা বাড়ি মাথায় তুলে রাখে। ভার্সিটিতে চলে যাওয়ায় বাড়ি শান্ত হয়ে আছে। ভার্সিটির গেট দিয়ে আজ নুসরাত লটকিয়ে প্রবেশ করলো। অন্য দিনের তুলনায় আজ কম কথা বলছে। সাদিয়া আর সৌরভী অবাক হয়ে শুধু নুসরাতের দিকে তাকাচ্ছে। যার কথা বলার দাপটে তারা কথা বলতে পারতো না, আজ সে চুপচাপ বসে তাদের কথা শুনছে। সৌরভী নুসরাতের গলায় কপালে হাত দিয়ে টেম্পারেচার চেক করলো। না, সব ঠিকই আছে। তাহলে চুপ করে আছে কেন? নুসরাত চেতে গেল। এ মেয়ে পাবলিক প্লেসে তার গায়ে এভাবে হাত দিচ্ছে কেন? মান সম্মান রাখবে না নাকি? এই অসভ্য বেটি মানুষের মতো গলায় হাত দিচ্ছিস কেন? হ্যাঁ, যেই দেখছিস একটু হিজাব না করে ভার্সিটিতে আসছি অমনি তোদের হাতাহাতি শুরু হয়ে গিয়েছে। সৌরভীর চোখ টিপ দিয়ে নুসরাতের কোমরে হাত রাখলো। নুসরাত সৌরভীর পাশ থেকে এক লাফে সরে গেল। চোখ বড় বড় করে তাকিয়ে বলল, সর্বনাশ, তুই তো দেখি ওই সব হয়ে গিয়েছিস। কোন সব হয়েছি? আরে এত গেয়ে হয়ে গিয়েছে। অশ্লীল মেয়ে মানুষ, বড় বোনের গায়ে কেউ এভাবে হাত বোলায়? ছে ছে, তোদের দিন দিন কি অবনতি হচ্ছে রে। এই জেনারেশনের বাচ্চাগুলো এক একটা উচ্ছন্নে যাচ্ছে। নিজের ফ্রমে ফিরে এসেছিস? এবার বল কি হয়েছে, আর মুখ লটকিয়ে আছিস কেন? সাদিয়া নুসরাতের কথা বলায় বাগড়া দিল। নুসরাতের মাথা হয়ে গেল গরম। ঠুস ঠাস সাদিয়ার পিঠে কিল বসালো। সাদিয়া মুখ কাদো কাদো বানিয়ে সৌরভীকে বিচার দিল। দেখলি কিভাবে আমাকে মারলো? তুই ওর কথার মাঝখানে বাম হাত ঢুকাচ্ছিস কেন? ওকে শেষ করতে দিয়ে তারপর বলতি, তাহলে তো এত মার খেতি না। থাম, বল কি বলতে চাইছিলি? তুই বললি এই জেনারেশনের ছেলে মেয়েরা উচ্ছন্নে যাচ্ছে। তুই কোন জেনারেশনের ছেলে মেয়ে? এই সামান্য কথা বলার জন্য তুই আমার মূল্যবান সময় নষ্ট করলি। আজ বাদ দেই, আজ তোকে মাফ করে দিলাম। এরকম ভুল আর কখনো করবি না। সাদিয়া বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। নুসরাত বলল, আমার কথাটা তেমন ইম্পর্টেন্ট নয়, আমি ঢং করছিলাম। তোরা এমনিতেই আমায় মারলি, এবার নুসরাতকে ধরে আমি দু এক ঘা লাগাই। আচ্ছা, দুই একটা কিল ঘুষি বান্ধবীদের হাতে খেলে কিছুই হয় না। তুই কি বলছিলি বল। কাজিন বিয়ে করার স্বপ্নই থেকে গেল। এটা তোর ইম্পর্টেন্ট কথা? ধুর না, আজ বিকেল 2টোয় আমাদের বাড়িতে আসিস। বাড়িতে গ্রুপ স্টাডি করে তোদের বলবো আসলে ইম্পর্টেন্ট কথাটা কি। ইরহামও থাকবে আমাদের সাথে। চিল ব্রো, চিল। কারণ নাম ডাকার শব্দে ঘুম ভেঙে গেল আরশের। ঘুম থেকে উঠে নিজের পাশে জাইনকে খুঁজে পেল না। জায়ান এখনো ভুস ভুস করে নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। আরশ বিরক্ত হলো জায়ানের ওপর। মানুষ নাক ডেকে কিভাবে ঘুমায়? চোখ মুখ কুচকে আশেপাশে তাকিয়ে বুঝতে চাইলো আরশ সময় কয়টা বাজে। ওয়াশরুমে দরজা খুলে জাইন ওয়াশরুম থেকে বের হয়ে আসলো। টাওয়াল দিয়ে মুখ মুছে বারান্দায় নেড়ে দিয়ে আসলো। কটা বাজে ভাইয়া? 11টা+ বাজে। অফিস যাবি না? আরশ বিছানা থেকে উঠে দাঁড়ালো। হাত উপরে তুলে আড়মোড়া ভেঙে বলল, আজ যেতে ইচ্ছে করছে না, আগামীকাল থেকে যাব। চাচারা সামলে নিবে না আজ। কথা বলতে বলতে রুমের দরজার সামনে গেল আরশ। রুম থেকে বের হওয়ার সময় পেছন ফিরে তাকালো জাইনের মুখের দিকে। কিছু বলার জন্য আমতা আমতা করলো। কি বলবি বল। তুমি ঠিক আছো ভাইয়া? জায়ান শান্ত চোখে আরশের দিকে তাকালো। চোখের পাতা ফেলে ইশারা করলো সে ঠিক আছে। আরশ বাক্য ব্যয় না করে নিজের রুমে গেল। কিছুক্ষণ ঘুমাতে দে, একটু পর উঠছি। জাইন ছেড়ে দিল ওকে ওর মতো করে। মুখ গম্ভীর বানিয়ে কাপড় চেঞ্জ করার জন্য ওয়াশরুমে চলে গেল। কাপড় চেঞ্জ করে এসে নিচ তলায় গেল জাইন। আম্মু, নাস্তা দাও। লিপি বেগম কিচেন থেকে দৌড়ে আসলেন। জাইনকে শার্ট প্যান্ট পরে আসতে দেখে ভ্রু কুঁচকালেন। তুই কোথায় যাচ্ছিস? কিছু কাজ আছে, শেষ করতে যাচ্ছে। এই অবস্থায় তুই বের হবি? আম্মু, আমি ফিট অ্যান্ড ফাইন। আমার আবার কি হবে? লিপি বেগম কিচেন থেকে ব্রেড, অমলেট আর কফি এনে দিলেন জাইনকে। জাইন নাস্তা শেষ করে বাড়ি থেকে বের হয়ে গেল। লিপি বেগম ছেলে যাওয়ার পথে তাকিয়ে থাকলেন। গতকাল রাতে ছেলেটা কি পরিমাণ ভঙ্গুর ছিল, আর আজ সকাল হতে হতে নিজেকে ঠিক করে নিল। মানুষ সামনে থেকে দেখলে মনে করবে জাইনের ভাষায় ফিট অ্যান্ড ফাইন, কিন্তু মায়ের মন জানে তো তার ছেলের মনে কি চলছে। লিপি বেগম ভাবতে ভাবতে আবারও চোখ ভিজে উঠল। শাড়ির কোনা দিয়ে চোখ মুছতে মুছতে কিচেনে ফিরে গেলেন। সময় প্রবাহমান, সময় কারোর জন্য অপেক্ষা করে না।
দেখতে দেখতে এইভাবে 1 সপ্তাহ কেটে গেল। ঘটনাটার কথা প্রায় সবাই ভুলে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু যার সাথে এই ঘটনা হলো সে কি ভুলতে পারছে তা তো সেই একমাত্র জানে। আজকাল জাইনকে খুব কম বাড়িতে দেখা যায়, আর দেখা গেলে কোনো না কোনো কাজ করতে থাকে। এমনি বসে থাকা থেকে নিজেকে কাজে বিজি রাখার প্রচেষ্টা চালায়, যাতে ডেলার কথা মনে না পড়ে। বিছানার হেডবোর্ডে বালিশ দিয়ে পা লম্বা করে বসে কোলের ওপর ল্যাপটপ রেখে এক ধ্যানে কোনো কাজ করে চলেছে জাইন। কিং সাইজের বিছানার এক কোণায় অবহেলায় পড়ে আছে মুঠোফোন। জাইনের কাজে ব্যাঘাত ঘটিয়ে মুঠোফোন কর্কশ আওয়াজে বেজে উঠল। মুঠোফোনের কর্কশ আওয়াজে কিবোর্ডে চলা হাতটা থেমে গেল জাইনের। শুভ্র কপালে ভাঁজ ফেলে মোবাইল ফোনের দিকে বিরক্তি দৃষ্টিতে তাকিয়ে থাকলো। রিং হতে হতে ফোনটা কেটে গেল। জাইন মোবাইল হতে দৃষ্টি ফিরিয়ে নিয়ে আবার ল্যাপটপে চোখ রাখলো। যার প্রয়োজন সে আবারও কল দিবে। কিছুক্ষণ পর আবারও ওই নাম্বার থেকে কল আসলো। সেভ নাম্বারে ভেসে উঠল আরশ। কল রিসিভ করে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো কি হয়েছে। ফোনের ওপাশ থেকে কি বলল শোনা গেল না। আসছি বলে ফোন রেখে দিল জাইন। ল্যাপটপ বিছানার পাশের বক্সে রেখে দিয়ে উঠে দাঁড়ালো। ব্ল্যাক শার্ট আর ডার্ক গ্রে কালার প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। শাওয়ার শেষে টাওয়াল দিয়ে ভিজে চুল মুছতে মুছতে রুমে প্রবেশ করলো। আজ আর টাওয়াল বারান্দায় নেড়ে দিল না, ঢিল মেরে বিছানার উপর ফেলে দিল টাওয়াল। যার জন্য নিজেকে গুছিয়ে নিয়েছিল সে তো আর এই জীবনে নেই, তাহলে এত গুছিয়ে চলে কি লাভ। ভিজে চুলে হাত দিয়ে ঠিক করে নিল। সিল্কি চুলগুলো এসে কপালের উপর পড়ে থাকলো অবহেলায়। মানিব্যাগ পকেটে ঢুকিয়ে কাবাডের ভেতর থেকে গাড়ির চাবি বের করে আঙ্গুলের ডগায় নিয়ে রুম লক করে বের হয়ে গেল জাইন। মিটিং রুমে সবাই সারিবদ্ধভাবে বসে আছে। সবার চোখ সামনে সাদা পর্দার সামনে দাঁড়িয়ে রুবা কিছু প্রোডাক্ট দেখাচ্ছে আর তার বর্ণনা করছে। বর্তমানে বেশিরভাগ টিনেজ মেয়েরাই মেকআপ বেশি ইউজ করে, আর তারা মেকআপ ইউজ করতেই ভালোবাসে। আর এই জেনারেশনের মেয়েরা বেশিরভাগই কেপপ ফ্যান। তাই আমার পরিকল্পনা এরকম যে আমরা যে নতুন মেকআপের পণ্যগুলো বাজারে সেল করব, ওই সকল পণ্যের লোগো কোনো কেপপ গ্রুপের লোগো বা তাদের ছবি ব্যবহার করতে পারি। তাহলে তারা পণ্যগুলোর প্রতি আকৃষ্ট হবে বেশি, এবং আমাদের পণ্য বাজারে ভালোও সেল হবে। রুবা নিজের মন্তব্য শেষ করলো। সবাই হাততালি দিল। রুবা ধন্যবাদ জানিয়ে এক কোণায় দাঁড়িয়ে রইল। আরশ শান্ত দৃষ্টিতে রুবার দিকে তাকিয়ে নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালো। আপনি বসতে পারেন। রুবা নিজের সিটে গিয়ে বসে পড়ল। আরশ কোট খুলে নিজের চেয়ারের হ্যান্ডেলে রেখে দিয়ে সাদা স্ক্রিনের সামনে দাঁড়ালো। তো মিস রুবা, আপনি বলছেন বর্তমান জেনারেশনের মেয়েরা মেকআপ করতে পছন্দ করে, কিন্তু আমার জানা মতে বা আপনি বলতে পারেন আমি এখন পর্যন্ত যতগুলো মেয়ে দেখেছি তার মধ্যে 90% মেয়েরা মেকআপ করে না। স্যার, আপনি হয়তো খেয়াল করেননি, এখনকার 98% মেয়েরাই মেকআপ ছাড়া বাইরে যায় না। যারা বা যেসব মেয়েরা সচরাচর বাইরে যায় হালকা ব্লাশ অথবা লিপ গ্লস ইউজ করে, অ্যানিভার্সারিতে যেতে হলেও তো হালকা মেকআপ করেই থাকে। আরশের চোখে নুসরাত আর ইসরাতের মুখ ভেসে উঠল। তাহলে এরা কি ভিন্ন গ্রহের প্রাণী? কোথাও যেতে ইসরাত কিছুটা পরিপাটি হয়ে যায়, কিন্তু নুসরাত তো চুলগুলো ঠিকভাবে বাঁধে কিনা তাতেও সন্দেহ আছে। মাথা ঝাঁকিয়ে দিয়ে নুসরাতের কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দিল আরশ। ঠিক আছে, আপনার কথা সঠিক ধরে নিলাম, কিন্তু কে পপকে অনেকে পছন্দ করে, আবার আমি দেখেছি অনেক মেয়ে অপছন্দ করে। তারা তো প্রোডাক্টের ওপর কে পপের ছবি দেখেই জিনিসটা ক্রয় করবে না। বাজারে তো পণ্যটা লস প্রজেক্ট হয়ে যাবে, রেড রিভিউ আসবে। স্যার, আমি মনে করি বাংলাদেশে 70% মেয়ে মেকআপ পছন্দ করে, তাই লস হওয়ার কোনো চান্স নেই। আর 30% ব্যাড রিভিউ আসলেই 70% গুড রিভিউ তো আসবেই। কিন্তু বাকি 30% মানুষ যদি না ক্রয় করে তাহলে কিভাবে হবে? আমি 100% গুড রিভিউ এবং 100% সেল চাই আমার পণ্যের। আই হ্যাভ এ গুড আইডিয়া স্যার। প্লিজ। স্যার, বাকি 30% গুড রিভিউ পেতে চাইলে আমরা একটা কাজ করতে পারি। কি? আমরা 50% প্রোডাক্ট কেপপ লোগো ইউজ করব, আর 50% আমাদের কোম্পানির লোগো ইউজ করতে পারি। সবাই সমস্বরে বলল, দিস ইজ আ গ্রেট আইডিয়া। আরশ নিজের জায়গায় ফিরে আসলো, প্রজেক্টর অফ করে দিল। ওয়েল, আপনাদের কথা মেনে নিলাম, সামনে দেখি কি হয়। টুডেজ মিটিং এন্ডস হিয়ার। জাইন গাড়ি পার্কিং করে দ্বিতীয় ফ্লোরে আসলো। মেন ডোর দিয়ে প্রবেশ করার পর সবাই দাঁড়িয়ে গেল। সবাই সালাম দিতে লাগলে জাইন সালামের উত্তর দিয়ে আরশের কেবিনের দিকে চলে গেল। আরশ সম্মতি দিল। কেবিনে প্রবেশের পরে ডেলার সাথে জাইনের চোখাচোখি হলো। জাইনের গলার আওয়াজ শুনে ডেলা দরজার দিকে তাকিয়েছিল। জাইন আলগোসে নিজের চোখ সরিয়ে নিয়ে আসলো। আরশ ডেলার পাশের সিটে বসার জন্য ইশারা করলো। জাইন প্রতিক্রিয়াবিহীন আরশের দেখানো জায়গায় বসে গেল। ডেলা নামক কোনো মানুষের উপস্থিতি নেই।
এমন ভাব করলো জাইন। পুরো ডেলাকে ইগনোর করে আরুষকে জিজ্ঞেস করলো, কেন ডেকে পাঠিয়েছিস? ভাবি তোমাকে কল করার জন্য বলেছে। ভাবির তোমার সাথে কি যেন কথা আছে। জাইন নিচের দিকে তাকিয়ে তার ছেলের হাসি হাসল। ভাবি হয়ে গেল দুদিনে। আরুষের দিকে শান্ত চোখ তুলে তাকিয়ে জিজ্ঞেস করলো, কে ভাবি? আরে ভাবি আমার সাথে কি কথা থাকতে পারে? আরুষ ইশারা করলো ডেলার দিকে। আগে যতই নাম ধরে ডাকুক না কেন, কারণ ওটা প্রফেশনের জন্য ছিল, কিন্তু এখন উনি আশিকের স্ত্রী, নাম ধরে কিভাবে ডাকবে? আরুষ নিজে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। দুজন কথা বলুন, আমি একটু বাইরে থেকে আসছি। আরুষ প্রাইভেসি দিয়ে কেবিন থেকে বের হয়ে গেল। এসি টেম্পারেচার 20-এ থাকা সত্ত্বেও কথা বলতে গিয়ে ডেলার কপাল ঘেমে গেল। কিভাবে কথা শুরু করবে বুঝতে পারল না। আগে তারা ফ্রেন্ড ছিল, আর এখন সে যায়নি ছোট ভাইয়ের বউ। আবার তাদের সম্পর্কে কিছুটা ফাটল ধরেছে। তার আর জাইনের সম্পর্ক এখন আগের মতো নেই। ডেলা নিজেকে ধাতস্থ করে কিছু বলতে যাবে, তার পূর্বেই জাইন ডেলাকে থামিয়ে দিল। আপনি আমার ছোট ভাইয়ের বউ, আর আপনার সাথে আমার বিশেষ কোনো প্রয়োজনীয় কথা থাকতে পারে আমার জানার মতো এমন কিছু নেই, তাই আজ উঠে। অন্যদিন আপনার সাথে কথা বলবো, আমার কাজ আছে আজ। জাইন চেয়ার থেকে উঠে দাঁড়ালো। কেবিন থেকে বের হওয়ার সময় মনে হলো পা চলছে না। বেইমান পাটাকে ইচ্ছে করলো কেটে ফেলে দিতে। অসার শরীর কোনো রকম টেনে নিয়ে কেবিন থেকে বের হলো জাইন। পেছন থেকে ডেলা ডাকলো, প্রতি উত্তর করার কোনো প্রয়োজন বোধ মনে করলো না। অন্যের প্রিয় মানুষের প্রতি মায়া বাড়িয়ে কি লাভ? মরিচিকার পেছনে ছুটে মরিচিকা ছাড়া কিছু পাওয়া যায় না। নিজেকে বুঝ দিয়ে জাইন অফিস থেকে বের হয়ে গেল। যাওয়ার আগে আরশকেও শাসিয়ে গেল এসব ফালতু জিনিসের জন্য তাকে যেন আর ডেকে না পাঠায়। পার্কিং থেকে গাড়ি বের করে জাইন গাড়ি স্টার্ট করলো। গাড়ি হাই স্পিডে চালিয়ে নির্জন এক স্থানে গিয়ে গাড়ি স্টপ করলো। গাড়ি থেকে বের হয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নিল জাইন। এতক্ষণ মনে হচ্ছিল শ্বাস আটকে মরেই যাবে। এখন কিছুটা শান্তি লাগছে এই নির্জন পরিবেশে। আই লাভ ইউ নুসরাত। নুসরাত ছিটকে দূরে সরে গেল। ছেলেটার দিকে হাঁ করে তাকিয়ে রইল। কথা নেই, বার্তা নেই, এভাবে মানুষ মানুষকে প্রপোজ করে? নুসরাতদের আশেপাশে ক্যাম্পাসে যারা ঘুরছিল, এখন তারা গোল হয়ে জটলা বেঁধে দেখছে এখানে কি হচ্ছে। ছাত্রছাত্রীরা উৎসুক করে তুলেছে আরেকটা কারণে। নুসরাতকে যে প্রপোজ করেছে সে 4র্থ বর্ষের বিজ্ঞান বিভাগের টপার। সবাই সমস্বরে বলে উঠল, অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট। নুসরাত হতবিহ্বল হয়ে উৎসুক জনতার দিকে তাকালো একবার, আবার ছেলেটার দিকে তাকালো। এই ছেলেটাকে নুসরাত ক্যাম্পাসে প্রথমবার দেখছে। ছেলেটা হাঁটু গেড়ে বসে ফুল দিয়ে প্রপোজ করায় ফুল ধরা হাত থরথর করে কাঁপছে। নুসরাত ছেলেটার হাত থেকে ফুল হাতে নিল। দাঁড়াও। ছেলেটা চোখ নিচের দিকে রেখে উঠে দাঁড়ালো। নুসরাত ছেলেটার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকাল। এভাবে কাঁপছো কেন? আমার তোমাকে ভয় লাগে। নুসরাত বিরক্তি দৃষ্টিতে ছেলেটার দিকে তাকিয়ে থাকলো। প্রপোজ করতে ভয় লাগেনি, আর আমার সামনে দাঁড়াতে ভয় লাগছে? হোয়াট আ জোক! আমি বাঘ না ভাল্লুক যে তোমার আমাকে ভয় লাগবে? ছেলেটা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। নুসরাত উৎসুক জনতার দিকে তাকিয়ে ছেলেটাকে কিছু বলতে গিয়ে থেমে গেল। আগামীকাল শহীদ মিনারের সামনে আমার সাথে দেখা কর, তোমার উত্তর পেয়ে যাবে। এখন যাও। ছেলেটা বিনা বাক্য ব্যয়ে মাথা নিচু করে চলে গেল। ধীরে ধীরে সবাই জটলা খুলে নিজ নিজ কাজে চলে গেল। নুসরাত, সৌরভী আর ইরহাম ভার্সিটির গেটের দিকে গেল বাসায় যাওয়ার জন্য। ভোর 5টা, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। সারা রাত ফ্যানের বাতাসে শরীর ঠান্ডা হয়ে যায়, তাই সকালের দিকে কিছুটা ঠান্ডা অনুভূত হয়। ওনাকে কাঁথার মতো পেঁচিয়ে বিছানায় শুয়ে আছে নুসরাত। ঘুম চোখ খুলে একবার তাকিয়ে আবারও চোখ বুজে ফেলল। আজ বাহিরে যেতে ইচ্ছে করছে না, আগামীকাল বাহিরে যাবে। এই আরামের ঘুম রেখে কে বা বাহিরে যেতে চায়? শরীরে হালকা ধাক্কা অনুভূতি হতেই নড়ে চড়ে উঠল নুসরাত। কানে এলো কর্কশ কণ্ঠে কেউ বলছে, এই উঠ, যাবি না? আজ পাশের বাসার বাগান থেকে অ্যালোভেরা চুরি করার কথা ছিল না? মরার মতো পড়ে পড়ে ঘুমাচ্ছিস, পরে বলিস না আমাকে ডেকে তুলে নিই। হঠাৎ নুসরাতের টনক নড়ল। ইস, একদম ভুলে গিয়েছিল। মন্টু আঙ্কেলের বাড়িতে আজ মিশন আছে। ঘুম ভুলে লাফ দিয়ে উঠে বসে গেল। কিছুক্ষণ বিছানায় বসে কিছু চিন্তা করে দৌড়ে ওয়াশরুমে গেল। ওয়াশরুম থেকে উজু করে একেবারে বের হলো। নামাজ শেষে বড় সুতি ওড়না পেঁচিয়ে নিল শালের মতো করে। মূল দরজা দুজন খুব সাবধানে ও তর সহিত খুলল। তারপর পা টিপে টিপে বাসা থেকে বের হলো। বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি প্রায় থেমে গেছে। আকাশ মেঘলা হয়ে আছে। মেঘের গর্জন এখনো থামেনি। মনে হচ্ছে আরেকবার বৃষ্টি হবে। প্রকৃতির যা অবস্থা, বোঝা যায় না কখন বৃষ্টি হবে আর কখন ঝড় হবে। মন্টু মিয়ার বাড়িতে আলাদা কোনো গেট নেই, তাই ভেতরে ঢুকতে কোনো অসুবিধে হলো না। অ্যালোভেরা গাছের দিকে ঝুঁকে আছে ইসরাত।
হাত দিয়ে টান দিয়ে নিচের পাতা ছিঁড়ে ফেলল। সাবধানতার সহিত ফিসফিস করে ইসরাত বলল, এখানে ছোট চারা বের হয়ে আছে, তুলে নি। নে তাড়াতাড়ি কর যা করার, মিন্টু মিয়া উঠে গেলে পুরো পাড়া এক করে ফেলবে। ইসরাত অ্যালোভেরা ছোট চারাটা তুলে ওনার নিচে ঢুকিয়ে নিল। আরেকটা অ্যালোভেরার দিকে যখন ঝুঁকে তাকিয়েছিল, খট করে শব্দ হলো। মেইন দরজা খুলতে দেখে নুসরাত এক লাফে মন্টু মিয়ার বাড়ির ত্রিসীমানা থেকে ভাগলো। দরজা খুলে ইসরাতকে দেখে মন্টু মিয়া ভ্রু কুঁচকে নিলেন। ইসরাত মেকি হাসি টেনে টুনে ঠোঁটে এনে হে হে করে হেসে সালাম দিয়ে মন্টু মিয়ার বাগান থেকে বের হয়ে এসে রুদ্ধশ্বাস ছাড়ল। মন্টু মিয়া ইসরাতের যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করলো, সোড্ডা আইলে মনে করতাম কিছু নিতে আইছে, এই মায়াটা ভালো আছে, কিভাবে মোরে সালাম দিয়া গেল। যাই বলি আর তাই বলি, নাসিরারে ছোট মায়াটা এক্সট্রেলি বিয়াদব, বড় মায়াটা ভালোই আছে। নুসরাতদের সোসাইটির মধ্যে সব থেকে বেশি কিপটে লোক হলেন মন্টু মিয়া। ওনার বাসার বাগানে সব প্রকার ফল ফুলের গাছ রয়েছে, তাতে প্রচুর পরিমাণ ফুল ফলও হয়। কিন্তু মন্টু মিয়া এত কিপটে যে তার গাছের নিচে ফল পড়ে রইবে, পোকা মাকড়সা ফল খেয়ে নষ্ট করবে, তবুও মানুষকে এক টুকরো ফল দিতে তার জান কাঁপবে। টাকা খরচ হয়ে যাবে বলে বাসার বাউন্ডারি পর্যন্ত করেননি মন্টু মিয়া। মন্টু মিয়ার এই চরিত্রের জন্য নুসরাত লোকটার পেছনে পড়ে রয়। সুযোগ পেলেই মন্টু মিয়ার বাসার বাগানে ঢুকে পেয়ারা, জাম্বুরা, ডালিম, মালটা, কমলা, বড়ই ইত্যাদি চুরি করে নিয়ে আসে। 2-3 দিন চুরি করার সময় ধরা পড়েছে মন্টু মিয়ার কাছে। লোকটা হাতে নাতে ধরার আগেই আহানকে নিয়ে ভো দৌড় দেয়। তারপর আর কি, বিচার গিয়েছে বাসায়, তাও আবার মেহেরুন্নিসার কাছে। মেহেরুন্নিসা এই এক বিষয়ে নুসরাত আর আহানকে কিছু বলেন না। তিনি নুসরাত ও তার সহযোগীকে সমর্থন করেন, ফলে চুরি করা জিনিসের কিছুটা ভাগ মেহেরুন্নিসাও পান। সৈয়দ বাড়িতে সদর দরজার সামনে 3টে সিঁড়ি। সিঁড়ি বেয়ে সদর দরজার কাছে যেতে হয়। নুসরাত মন্টু মিয়ার ওখান থেকে পালিয়ে আসার পর মেহেরুন্নিসাকে লাঠিতে ভর দিয়ে সিঁড়িতে দাঁড়িয়ে থাকতে দেখে। ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো নুসরাত, কি গো বুড়ি, আজ এত সকাল সকাল তুমি কি কইরা জেগে গেলা? তোমার আরামের ঘুম থুইয়া এইখানে দাঁড়াইয়া আসো কেন? মেহেরুন্নিসার শব্দ করে হেসে উঠলেন। নুসরাত বাঁকা দৃষ্টিতে তাকালো মেহেরুন্নিসার দিকে। যতই চেষ্টা করবার লও, মাগার এই মায়ার মতো কইরা কথা কইবার পারবা না। হেইডা স্যার, তুই পেট মোড়াটার বাড়ি গেছিলি? হ্যাঁ, তুমি কিভাবে বুঝলে? ওইটা আমার ট্যালেন্ট, তুই বুঝবার পারবি না। আমার নাতিটি কই? আমি এখানে দাদি। মেহেরুন্নিসার সামনের দিকে তাকালেন। ইসরাত হাতে কিছু একটা নিয়ে আসলো। মেহেরুন্নিসা কৌতূহল নিয়ে যেয়ে রইলেন। এইটা কি? পেট মোটাটার বাড়ি থাইকা খাবার কিছু লইয়া আইসস? না দাদি, এটা অ্যালোভেরার চারা, আর এগুলো পাতা। কি বললি? আবার বল। অ্যালোভেরা দাদি, অ্যালোভেরা। মেহেরুন্নিসা উচ্চারণ করার চেষ্টা করলেন, থেমে থেমে উচ্চারণ করলেন, এলে ভেড়া। এইটা আবার কি? দাদি, এলে ভেড়া না, অ্যালোভেরা। ওই একটা হইলই, খাইবার কিছু আনছস নাই বেড়া ছেলে? একদম বেটা ছেলে বলবে না, আমি মেয়ে। তুমি আমাকে ছেলে বলে অপমান করতে পারো না। আর 2 দিন পর টপকাই যাইবা। এত খাই খাই না কইরা একটু নামাজ রোজা করো। তোরে দেখতে কোন অ্যাঙ্গেলে মাইনে লাগে? তুই তো পুরাটাই ছেলে মনে হয় আমার কাছে। আর আমি টপকানোর হইলে এমনিই টপকামো, তোর চিন্তা করতে হইব না। এই, তুমি আমার জেন্ডার নিয়ে প্রশ্ন তুলছো? চলো রুমে চলো, আজ তোমাকে আমি প্রমাণ করে দেখাবো আমি মেয়ে। ইসরাত দুজনের ঝগড়া নীরব দর্শক হয়ে দেখছে। বিরক্ত হয়ে বলেন, হইছে, দুজন থামো তো, ঝগড়া করা বন্ধ করো। গোটা দুনিয়ার মানুষ তোমাদের ঝগড়ার শব্দে ঘুম থেকে উঠে যাবে। আমি ঝগড়া করছি না, ওইটাই আমার লগে ঝগড়া করতেছে। হ্যাঁ হ্যাঁ, এখন সব দোষ নন্দ ঘোষ। শুধু ধনী হতে দাও, এই বাড়িকে লাথি মেরে ফেলে রেখে যাব, আর ফিরে আসবো না আজ গরিব বলে। এমনি চোখের পানি মোছার অভিনয় করে নুসরাত দৌড়ে নিজের রুমে চলে গেল। ভার্সিটিতে টিফিন টাইমে ক্যাম্পাসে নুসরাত, সৌরভী, ইরহাম আর সাদিয়া হাঁটছিল। হঠাৎ একটা ছেলে এসে তাদের পথ রোধ করে দাঁড়ালো। নুসরাত ছেলেটার দিকে পূর্ণ দৃষ্টি মেলে তাকালো, ভ্রু উচালো। ইরহাম নুসরাতকে সরিয়ে নিজে সামনে দাঁড়ালো। কি দরকার? এভাবে সবার সামনে এসে দাঁড়াচ্ছেন কেন? মানুষের হাঁটার রাস্তার বাধা দিচ্ছেন কেন? যার সাথে দরকার তার সামনেই দাঁড়িয়ে আছি, আর তোমাকে কৈফিয়ত দিব কেন? তুমি কে? অবশ্যই আমাকে কৈফিয়ত দিবেন, আর আমি কে তা না জানলেও চলবে। সিনিয়রের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না নাকি? বড় ধরনের মিস্টেক করেছো মিস্টার ডট ডট। নুসরাত ইরহামকে টেনে পেছনে নিয়ে আসলো, চোখ রাঙিয়ে তাকিয়ে শাসালো। নুসরাত জোর করে মুখ দিয়ে হাসি বের করে বলল,
জি ভাইয়া বলুন, কি সাহায্য করতে পারি? আসলে আমার ছোট ভাই তো, তাই একটু চিন্তা গেছে আপনাকে আপনাকে আমাদের রাস্তায় ঠ্যাং ঢুকাতে দেখে। ইরহাম জ্বলে উঠল, নুসরাতের পিঠে কিল বসিয়ে বলল, আমি তোর ছোট? মিথ্যে কথা, আমি নুসরাতের বড় ভাই। সব সময় তো তুই নিজেকে আমার থেকে বড় জাহির করিস। ছেলেটা মুখে আঙ্গুল চেপে দেখালো চুপ হওয়ার জন্য ইরহামকে। ইরহাম চুপ হলো না, আর একটা নুসরাতের কাঁধে থাপ্পড় বসালো। নুসরাতের রাগের পারোধায় এত জোরে ধমক দিল ইরহামকে, মনে হলো কানে তালা লেগে গিয়েছে। ইরহামের বাচ্চা, আমি যদি এইবার হাত তুলি তুই রাস্তায় আস্ত ঠ্যাং নিয়ে যেতে পারবি না। এখানে ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দিব। একটা মানুষ তোরে বাঁচাতে আসবে না। মুখ বন্ধ রাখ, দেখছিস কথা বলছি, এর মাঝে লাফালাফি ঝাপাঝাপি করবি না। কর্কশ গলার স্বর নুসরাতের। ছেলেটার দিকে তাকালো, কোনো প্রকার গলার টোন না বদলে জিজ্ঞেস করলো,